যুদ্ধবিরতির আলোচনার মধ্যে মিশরের সীমান্তবর্তী রাফায় ইসরায়েলি ট্যাঙ্ক। যুক্তরাষ্ট্রের পর ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে ইসরায়েলের সহিংসতা বিরোধী বিক্ষোভ। ইসরায়েলে বোমার চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট পড়েছে 7.19%। ইউক্রেনের প্রেসিডেন্ট ও দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের অপহরণ ও হত্যা ষড়যন্ত্র করা হয়েছিল বলে দাবি দেশটির গোয়েন্দা সংস্থার। ব্রাজিলে বন্যায় মৃত্যু 90 জনের। বিশ্বের নানা প্রান্তে নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নীলুফা জাহান তিথি। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই সব ধরনের সতর্কতা উপেক্ষা করে মিশরের সীমান্তবর্তী রাফায় ট্যাঙ্ক পাঠিয়েছে ইসরায়েল। তবে যুদ্ধবিরতির চুক্তি মেনে নিয়ে হামাস জানিয়েছে জিম্মিদের মুক্ত করার এটি ইসরায়েলের শেষ সুযোগ। এরই মধ্যে রাফা ক্রসিং সহ ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ করে দিয়েছে তেল আবিব। আরও জানাচ্ছেন সৃষ্টি ঘটক। মিশরের কায়রোতে চলছে দফায় দফায় আলোচনা। হামাস ও ইসরায়েলের প্রতিনিধি দল বসছে একের পর এক বৈঠকে, কিন্তু কিছুতেই রাফায় অভিযান চালনা থেকে পিছুপা হচ্ছে না ইসরায়েল। এরই মধ্যে স্থল অভিযান পরিচালনা করতে রাফায় প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক। চলছে বিমান হামলাও। মঙ্গলবারের বিমান হামলায় প্রাণ হারান একই পরিবারের 7 জন ফিলিস্তিনি। তবে যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তির শেষ প্রস্তাবটি মেনে নিয়ে হামাস জানিয়েছে জিম্মিদের মুক্ত করে নেয়ার এটি শেষ সুযোগ ইসরায়েলের কাছে। এ সময় যুদ্ধবিরতি না হলে জিম্মি বিনিময় নয় বলে আবারও হুঁশিয়ারি দিয়েছে হামাস। এদিকে রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণও নিয়েছে ইসরায়েল। সীমান্ত দিয়ে কোনো ত্রাণ প্রবেশ করতে পারছে না। এতে একদিনে যেমন ত্রাণ সংকটে গাজাবাসীর দুর্দশা বাড়ছে, একই সঙ্গে চিকিৎসা সরঞ্জামের অভাবে স্বাস্থ্যসেবায় ভাটা পড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্যকর্মীরা। ওষুধপত্র গাজায় না পৌঁছালে গুরুতর আহত ও অসুস্থ রোগীরা বিনা চিকিৎসায় মারা যাবে। ত্রাণ ছাড়া আমাদের টিকে থাকার কোনো পথ নেই। আমরা একেবারেই অসহায় অবস্থায় আছি। আর কিছু না হোক, চিকিৎসা সরঞ্জাম না পেলে সেটি গাজাবাসীর জন্য ভয়াবহ বিপর্যয় হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমরা অনুরোধ জানাই, দ্রুত সীমান্ত খুলে দেওয়ার জন্য ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করুন। গাজার সীমান্ত ক্রসিং বন্ধ করা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। হামাসের হামলার কারণে কেরেম সালম ক্রসিং বন্ধ হয়ে গিয়েছিল উল্লেখ করে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জাপিয়েরে বলেন, যুক্তরাষ্ট্র এটিকে যত তাড়াতাড়ি সম্ভব আবারও চালু করতে চায়। এদিকে রাফাতে ইসরায়েলি হামলার অর্থ আরও মানবিক বিপর্যয়, এমন মন্তব্যই করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। রাফায় নতুন করে ইসরায়েলি ট্যাঙ্ক প্রবেশ নিয়ে উদ্বেগ জানিয়েছেন তিনি। সৃষ্টি ঘটক, ৭১। 10 লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি শেষ আশ্রয়স্থল গাজার রাফা শহর। সেখান থেকে তাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তেল আবিব। এ অবস্থায় সেখানে মানবেতর জীবন কাটাচ্ছেন দিশেহারা বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। আরও জানাচ্ছেন ঋতু সাহা। ইসরায়েল দক্ষিণাঞ্চলের শহর রাফা থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর দিশেহারা হয়ে পড়েছে গাজার বাস্তুচ্যুত মানুষ। ছুটছে দিক বিদিক। আল আরজা ও তার পরিবারও সামিল হয়েছে উদ্বাস্তুর কাতারে। রাফার আল তানুর এলাকা থেকে পালাতে বাধ্য হয়েছে পরিবারটি। খান ইউনিস সহ আশেপাশের এলাকায় নিরাপদ আশ্রয় খুঁজছেন তারা। তবে আল মাওয়াসি শহরেও মেলেন নিরাপদ স্থান। তাই তপ্ত রোদে নিদারুণ দুশ্চিন্তার সময় কাটছে তাদের। দীর্ঘ 7 মাসের এই যুদ্ধের মধ্যে আল তানুর এলাকায় আমাদের বাড়িটি একবারও ছেড়ে যায়নি আমরা। তবে ইসরায়েল হঠাৎ করেই আমাদের এলাকাটি খালি করতে বলেছে। এখনো আল মাওয়াসি, খান ইউনিসের আশেপাশেও কোনো আশ্রয়স্থল খুঁজে পাইনি আমরা।
এদিকে যুক্তরাষ্ট্রের পর ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে ইসরায়েলের সহিংসতা বিরোধী বিক্ষোভ। মঙ্গলবার নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের 140 শিক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে গ্রিসে ফিলিস্তিনিদের সমর্থনে দেশটির পার্লামেন্টের সামনে বিক্ষোভ হয়েছে। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। গত 17 এপ্রিল ক্যাম্পাসে তাঁবু গেড়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই সময় ইসরায়েলকে সহায়তা বন্ধের দাবি জানাতে গিয়ে আটক হয়েছেন প্রায় 2,500 শিক্ষার্থী। পুলিশের দমনপীড়ন ধরপাকড় উপেক্ষা করে ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা। এরপর 2 সপ্তাহ পেরিয়ে গেছে। বিক্ষোভ যুক্তরাষ্ট্র ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। ফিলিস্তিনিদের সমর্থনে মঙ্গলবার গ্রিসের রাজধানী এথেন্সের রাস্তায় নেমে আসেন শত শত মানুষ। এদিন দেশটির পার্লামেন্টের সামনে ইসরায়েল বিরোধী স্লোগান দেন তারা। এক পর্যায়ে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে গোটা এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে নতুন করে হামলা ও মানবিক সহায়তা বন্ধের খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফুঁসে ওঠে প্যারিসের সায়েন্স পো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ইসরায়েলের সঙ্গে কাজ করে এমন সংস্থাগুলোর সঙ্গে ফ্রান্সের সম্পর্ক ছিন্ন করার দাবি জানান তারা। একই দিন নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ক্যাম্প ভেঙে দেয় ডাচ পুলিশ। আটক করা হয় প্রায় অর্ধশত বিক্ষোভকারীকে। এছাড়া অস্ট্রিয়ার ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে প্রায় 20টি তাঁবু গেড়ে বসেন বিক্ষোভকারীরা। ফিলিস্তিনিদের সমর্থনে শান্তিপূর্ণ অবস্থান নেন তারা। বিক্ষোভে উত্তাল স্পেনও। গাজায় হামলা বন্ধের পাশাপাশি তেল আবিবের সঙ্গে মাদ্রিদের সম্পর্ক ছিন্ন করার দাবি জানান কম্পলটেন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলন হয়েছে ফিনল্যান্ড, ডেনমার্ক, এমনকি অক্সফোর্ড, ক্যামব্রিজ সহ যুক্তরাজ্যের অনেক বিশ্ববিদ্যালয়ে। মনিরুজ্জামান বাবু, 71। ইসরায়েলে বোমার একটি চালান পাঠানো স্থগিত করেছে মার্কিন প্রশাসন। ইসরায়েল রাফাতে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করবে এমন উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, জাহাজের মাধ্যমে পাঠানোর জন্য প্রস্তুত করা ওই চালানে ছিল 1,80,02,000 পাউন্ড ও 17,500,000 পাউন্ড ওজনের বোমা। ওই কর্মকর্তা আরও বলেন, রাফায় বেসামরিক লোকজনের মানবিক চাহিদা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ পুরোপুরি বিবেচনায় নেয়নি ইসরায়েল। রাফায় ইসরায়েলের বড় রকমের স্থল অভিযান চালানো উচিত হবে না বলেও মন্তব্য করেন হোয়াইট হাউস প্রশাসনের কর্মকর্তা। তবে এ বিষয়ে ইসরায়েল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলের 2 রিজার্ভ সেনা নিহত হয়েছেন। সোমবার উত্তর ইসরায়েলের মেতুলার একটি সামরিক অবস্থানে ওই ড্রোন হামলা চালানো হয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, তারা বিস্ফোরক ভর্তি হিজবুল্লাহ ড্রোনটি ভূপাতিত করার চেষ্টা করেছে, কিন্তু তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে এবং শেষ পর্যন্ত ড্রোনটি সেনাদের ওপর আঘাত করে। এতে ওই 2 সেনা নিহত হয়। ড্রোন হামলায় আরেক সেনা আহত হয়েছেন। হিজবুল্লাহ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। এর আগে হিজবুল্লাহ অধিকৃত গোলান মালভূমির সামরিক ঘাঁটি লক্ষ্য করে একসাথে অন্তত 30টি রকেট ছোড়ে। এই হামলার পর দক্ষিণ লেবাননের সরিবিনি গ্রামে হিজবুল্লাহর একটি ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল। ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় 10 রাজ্য ও 2 কেন্দ্রশাসিত অঞ্চলের 93টি আসনে ভোট পড়েছে 60.19%। অর্থাৎ নির্বাচনে প্রথম 2 দফার ভোটের প্রাথমিক হার যেমন ছিল, তৃতীয় দফাতেও তার বিশেষ হেরফের হলো না। বিহার, মহারাষ্ট্র, গুজরাট ও উত্তরপ্রদেশে ভোটের হার এই দফায়ও আশানুরূপ নয়। তবে যথারীতি আসাম ও পশ্চিমবঙ্গে এই দফায়ও ভোট বেশি পড়েছে। ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, তৃতীয় দফার নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছে আসামে 74.86%, সবচেয়ে কম মহারাষ্ট্রে 53.40%, পশ্চিমবঙ্গের হার প্রায় 74%। এদিকে কর্ণাটকে 66%, ছত্তিশগড়ে 67% ও মধ্যপ্রদেশে 62% ভোট পড়েছে, যা তুলনামূলক ভালো বলছেন বিশ্লেষকরা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল খুব সম্ভবত আবগারি নীতি মামলায় অন্তর্বর্তী জামিন পেতে চলেছেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টে সওয়াল জবাব চলাকালে এমনই স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। জামিন নিয়ে সুপ্রিম কোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। অবশ্য 2 বিচারপতি মন্তব্য করেছেন, কেজরিওয়াল স্বভাবগত অপরাধী নন,
বারবার অপরাধ করার নজিরও তার নেই। বিচারপতিরা এমন কথাও বলেন, কেজরিওয়াল নির্বাচিত মুখ্যমন্ত্রী, এখন ভোট চলছে, তাতে প্রচারের অধিকার তার আছে। ভোট না থাকলে হয়তো জামিন দেওয়ার প্রশ্ন উঠত না। তবে জামিন দেয়া হলেও কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হিসেবে কোনো ফাইলে সই করতে পারবেন না বলে জানান তারা। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 9 মে। ফলে আগামী বৃহস্পতিবার কিংবা পরের সপ্তাহে কেজরিওয়াল জামিন পেতে পারেন। 2 দিনের সফরে ফ্রান্স গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ইউরোপীয় ইউনিয়ন প্রধান উর্সুলা ভন ডার লেইনের সাথে বৈঠক করেন তিনি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই ত্রিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসের এলিসি প্রাসাদে। বৈঠকে অংশ নেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেয়েন। সফরের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত এ বৈঠকে ইউরোপের সাথে বাণিজ্য আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয় 3 পক্ষের মধ্যে। পাশাপাশি যুদ্ধ বন্ধে চীনের ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ইইউ প্রধান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল বলে দাবি করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। তবে এই ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হয়েছে এবং ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ইউক্রেনের সরকারি সুরক্ষা বিভাগের 2 কর্নেলকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা। ইউক্রেন সরকারের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার হওয়া দুজনই ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা। সিকিউরিটি সার্ভিস অফ ইউক্রেন এসবিইউ জানিয়েছে, কাউন্টার ইন্টেলিজেন্স এবং এসবিইউ তদন্তকারীরা ইউক্রেনের প্রেসিডেন্ট এবং রাষ্ট্রের সর্বোচ্চ সামরিক ও রাজনৈতিক নেতাদের নির্মূল করার পরিকল্পনাকে নস্যাৎ করেছে। পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর 1:30টার দিকে মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসের সেন্ট অ্যান্ড্রিউ হলে শপথ নেন তিনি। মার্চে অনুষ্ঠিত হওয়া প্রেসিডেন্ট নির্বাচনে 87% ভোট পেয়ে জয়ী হন 71 বছর বয়সী এই নেতা। শপথ অনুষ্ঠানে রুশ সরকারের সব উচ্চপদস্থ কর্মকর্তা ও বিদেশি কূটনীতিকদের নিমন্ত্রণ করা হয়েছিল। মস্কোতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত এই অনুষ্ঠানে উপস্থিত হলেও পোল্যান্ড, জার্মানি ও চেক রিপাবলিকের রাষ্ট্রদূতদের দেখা যায়নি। 3 দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে রুশ বাহিনীর অন্যায় অভিযানের প্রতিবাদ হিসেবে শপথ অনুষ্ঠানে নিজ নিজ রাষ্ট্রদূতদের না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও গ্র্যান্ডে ডো সুলে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির ফলে দেখা দেয়া বন্যায় এখন পর্যন্ত 90 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও 130 জনের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 1.5 লাখ মানুষ। এলাকাটিতে বন্যার কারণে কয়েকশো শহর পানির নিচে চলে গেছে। বন্যায় প্রায় 1,50,000 মানুষ তাদের বাড়ি ঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। পরে পোর্তো আলেগ্রোয়ের বিমানবন্দরটি পানিতে তলিয়ে গেছে। বিমানবন্দরটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া পানি ও কাদায় তলিয়ে যাওয়া থেকে বাদ যায়নি ফুটবল স্টেডিয়ামও। পোর্তো আলেগ্রো শহরের আশপাশের কিছু এলাকার পরিস্থিতি আরও খারাপ বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বিখ্যাত ওষুধ ও টিকা প্রস্তুতকারী কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা বৈশ্বিকভাবে নিজেদের সব করোনা টিকা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্মিলিতভাবে 2020 সালে এই টিকা বাজারে এনেছিল অ্যাস্ট্রাজেনেকা। সেই ভাইরাসটি এখন প্রায় নিষ্ক্রিয়। ফলে বৈশ্বিকভাবে টিকার আর সেই চাহিদাও নেই, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি ব্রিটেনের আদালতে 10 কোটি পাউন্ড ক্ষতিপূরণের মামলা হয়েছে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে। মামলার অভিযোগে বলা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা গ্রহণের কারণে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগে বিশ্বজুড়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে।